ছিনতাই ও চাঁদাবাজি, খুন এবং হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোনোটাই যেন নিয়ন্ত্রণে রাখতে পারছে না আমাদের অন্তর্বর্তী সরকার। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার নানাভাবে শুধু ব্যর্থই হয়ে যাচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হচ্ছে? তারা কি ইচ্ছাকৃতভাবেই এমনটা করছে? তাহলে কি তারা বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়? বাংলাদেশ কি তাহলে ভবিষ্যতে খুবই বিপদে পড়তে যাচ্ছে? আমরা আজকে এই ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণ করে দেখব। বিশ্লেষণ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1970 সালে এবং দেখতে হবে বঙ্গবন্ধুর শাসনামল। 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে বাংলাদেশ এবং আমেরিকান ডলারের এক্সচেঞ্জ ভ্যালু ছিল মাত্র 7.21 টাকা, কিন্তু 1975 সালে সেটি হয়ে দাঁড়ায় 12 টাকায়, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে যায় বাংলাদেশ এবং আমেরিকান ডলারের এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও যদি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে খেয়াল রাখি, তাহলে 1974-75 সালে বাংলাদেশের চালের মূল্য অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। প্রতি কেজি কোর্স রাইসের মূল্য 2 টাকা থেকে বেড়ে 6 টাকায় উঠে দাঁড়িয়েছিল। শুধু এখানেই শেষ নয়, বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশিরা ওই সময় বিবেচনা করতে শুরু করে যে দুর্নীতি, অসদাচরণ এবং জাতীয় সম্পদ লুণ্ঠন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। শেখ মুজিব নিজেই একটি বক্তৃতায় তা স্বীকার করেছিলেন এবং মানবাধিকার পরিস্থিতিরও হয়েছিল চরম অবনতি। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের একটি অংশ অস্ত্র সমর্পণ করলেও অনেকেই অস্ত্র সমর্পণ করেনি। পরবর্তীতে সেসব অস্ত্র ডাকাতি এবং সহিংসতার কাজে ব্যবহার করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডও বেড়েই চলেছিল এবং উল্লেখযোগ্য থানায় ডাকাতি হয়েছিল। এই অপরাধীদের মধ্যে কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশীর্বাদ ছিল, যা তাদের বড় হতে সাহায্য করেছিল। পরিস্থিতি মোকাবেলায় রক্ষী বাহিনী গঠন করা হলেও পরবর্তীতে তারাও প্রচণ্ড হিংস্র হয়ে পড়ে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই এবং জানতে পাই যে শেখ মুজিবুর রহমানের আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষার্থে যে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল তাদের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ, জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ পাওয়া গিয়েছিল। এই সমস্ত কিছু বাদেও 1974 সালে অর্থনৈতিক অব্যবস্থার কারণে ঘটেছিল এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। সরকারি হিসাবে এই দুর্ভিক্ষে 26,000 জন মারা গেলেও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাবি মতে শুধুমাত্র রংপুরেই 80,000 থেকে 100,000 লোক অনাহারে এবং অপুষ্টিতে মারা গিয়েছিল। অতএব এটা বলা যায় যে মুজিবের 5 বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাসের একমাত্র সমাজতান্ত্রিক শাসন, যেটা বিশাল এক অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং ব্যর্থতা হিসেবে চিহ্নিত ছিল, যার ফলে 1974 সালে মারাত্মক দুর্ভিক্ষে অনেকের মৃত্যু হয়। এছাড়াও শেখ মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করেন, যার মাধ্যমে তিনি স্বৈরাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। এতক্ষণ আমি যা যা বললাম তার একটি কথাও আমি নিজে থেকে বানাইনি, প্রতিটি শব্দই আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আপনারা নিজেরা একটু চেক করতে পারেন। বঙ্গবন্ধুর শাসনামল বাদেও আমরা যদি এই 10 বছরের আওয়ামী লীগের শাসনামল বিবেচনা করি, তাহলেও আমরা দেখতে পাই শুধুমাত্র 2018 সালেই প্রতিদিন গড়ে 9.8 জন অথবা 10 জনের কাছাকাছি হত্যার শিকার হয়েছে এবং শুধুমাত্র 2019 সালেই 2153টি অপরাধ সংঘটিত হয়েছিল এবং 2010 থেকে 2020 সালের মধ্যে প্রতিদিন গড়ে 4 থেকে 6 জন হত্যার শিকার হয়েছিল। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও চরম পর্যায়ে পৌঁছেছিল। 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত চালের দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছিল। এত সব আলোচনার পর আমরা একটা জিনিসই বুঝতে পারি যে বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা ইউনূস সরকার শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর তুলনায় বাংলাদেশকে অনেক ভালোভাবেই পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে তা একটি স্বাভাবিক ঘটনা, কারণ এটি বাংলাদেশ। তবে ধীরে ধীরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং অন্তর্বর্তী সরকার সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মুদ্রাস্ফীতিও অনেকটাই কমে গিয়েছে। তাই যারা নানা অজুহাতে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, তারা হয় স্বার্থপর, না হয় তারা বেকুব অথবা মূর্খ। তাই একজন বাংলাদেশি হিসেবে আমাদের উচিত উল্টোপাল্টা প্রশ্ন অথবা উল্টোপাল্টা কথা না বলে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ পরিচালনায় সহযোগিতা করা।